কি গো বৌদি, পাড়ার সবাই গোপাল দাদার বউ দেখতে বেরিয়েছে, আর তুমি কি না বাড়িতে বসে শীতল পাটি বুনছো? তুই কখন এলি রে ননি? কাজের মধ্যে এমন মন দিয়েছিলাম, তোর আশা আমি খেয়ালই করিনি। আয় বোন, বস, এইখানটায় বস। পাড়ার সবাই তো গোপাল দাদার বাড়িতে ভিমড়ি খেয়ে পড়েছে শুনলাম। কেন রে ননি? গোপাল দাদা বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে শুনলাম, তাই তো সবাই নতুন বউ দেখতে গোপাল দাদার বাড়ির পানে ছুটছে। মানুষের আধিক্যতা দেখলে আর বাঁচি না। বিয়ে করে আনছে ভালো কথা, তাই বলে এমন ঘটা করে নতুন বউ দেখতে যাওয়ার কি আছে শুনি? আমিও তো নতুন বউ দেখতে যাব, পথে ভাবলাম তোমাকে সাথে করে নিয়ে যাই, তাই তো তোমায় ডাকতে চলে এলাম বৌদি। কি আছে নতুন বউয়ের মাঝে বুঝি না বাবা। কেন, দুদিন বাদে গাঁয়ের ওই কুয়োতেই তো জল নিতে আসবে, তখন তো এমনিতেই সবাই দেখতে পাবে নাকি? সেই পর্যন্ত আমরা অপেক্ষা কেন করব বৌদি? নতুন বউ আসছে যখন, তখন একবার গিয়ে দেখে তো আসি তার সাজগোজ কেমন। বুঝতে পেরেছি, তুই আমাকে না নিয়ে এখান থেকে নড়বি না, তাই তো? আমাকে নিয়ে যাবার ফোন দিয়ে তো এসেছিস এখানে। তা নতুন বউ কি এখনো বাড়িতে এসেছে? না, তবে শুনলাম বিকেখানে। তা তোরা নতুন বউ দেখতে এসেছিস বুঝি? হ্যাঁ গো জেঠিমা, নতুন বউ কি এখনো আসেনি গো? না রে ননি, গোপাল তো বলেছিল বিকেল নাগাদ বউ নিয়ে চলে আসবে, তা এখনো এলো না কেন কে জানে। আর এদিকে ননি আমাকে পাগল করে দিয়েছে নতুন বউ দেখতে আসার জন্য। দেখলি তো ননি, এখনো বউই আসেনি। এখন চল, ও পাড়া থেকে ঘুরে আসি একবার, যাবার পথে গোপালের বউ দেখে যাব। এসেছিস যখন নতুন বউ দেখে তবেই যাবি। আমার সাথে একটু কাজে হাত লাগাতো তোরা। আয় আমার সাথে, উঠোনে একটু আলপনা এঁকে দে। এসে দাঁড়াতে পারলাম না, অমনি কাজের হুকুম দিয়ে ফেললো। এসেও তো মহা ঝামেলায় পড়লাম বাবা। কি রে ননি, কাজের কথা শুনে তোর মুখটা অমন বায়ুশূন্য বেলুনের মতো চুপসে গেল কেন রে? কই চুপসে গেছে, কি যে বলো না বৌদি। তুই যে কামচোরা সেটা তোর মুখ দেখলেই বোঝা যায় রে ননি। আর তোর ব্যাপারে আমার থেকে ভালো তো আর কেউ জানেই না। নে, এবার গল্প রেখে আমাকে একটু সাহায্য করতো তোরা। এক্ষুনি নতুন বউ এলো বলে আচার অনুষ্ঠানও তো আবার করতে হবে নতুন বউ এলে। আলপনা তো আমি দিতে পারি না জেঠিমা, তুমি আর কমলা বৌদি মিলে দাও। আমি বরং রাস্তায় গিয়ে দেখে আসি নতুন বউ কত দূর এলো। না না, তা হচ্ছে না, তা হচ্ছে না। আমরা আলপনা দেব, আর তুই চালের গুঁড়ো ভালো মতো জলের সাথে মিশিয়ে রং বানিয়ে দিবি আমাদের। হ্যাঁ হ্যাঁ, কমলা একদম ঠিক বলেছে। নে, এবার শুরু কর দেখি মা ননি। বৌদিকে নিয়ে এসে তো মহা ঝামেলায় পড়লাম। নিজে তো কাজে ফেসেছে, আমাকেও ফাঁসিয়েছে। এত আকাশ কুসুম ভেবে আর লাভ নেই রে ননি, তুই ফেঁসে গেছিস। নে, এবার শুরু কর, তুই রং বানিয়ে দে, আর আমরা আলপনা দেওয়া শুরু করি। কি রে ননি, ধান দুব্বো সব এনেছিস তো? হ্যাঁ গো কাকিমা, সবই এনেছি। এসব না আনলে কি আর আচার অনুষ্ঠান পালন হবে নাকি? কিন্তু তোমার নতুন বউই তো এখনো এলো না জেঠিমা। বেলা গড়িয়ে যে সন্ধে হতে চললো, তাদের তো কোনো খোঁজই নেই দেখছি। কই রে দিদি, কোথায় গেলি? দেখ, ভাগ্নি আর নতুন বউকে নিয়ে চলে এসেছি আমরা। এই তাড়াতাড়ি নতুন বউকে বরণ করে ঘরে তোল। আসতে এত দেরি লাগিয়ে দিলি কেন রে কানু? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। সন্ধে হয়ে যাচ্ছে এখন, তাড়াতাড়ি বরণ করে নতুন বউকে ঘরে তুলতে হবে যে। আর এসো না নতুন বউ, ওইখানে দাঁড়াও। আগে আচার নিয়ম যা আছে সব শেষ করি, তারপর ভিতরে প্রবেশ করবে, কেমন? ও মা, নতুন বউয়ের মুখখানা
বউখানা তো ভারী সুন্দর দেখতে। তাড়াতাড়ি বরণ করো জেঠিমা, নতুন বউকে আমি ঘরে নিয়ে যাই। আজ থেকে এটা তোমার নিজের বাড়ি, এখন থেকে আমি তোমার মা। বাড়িতে এক মাকে রেখে এসেছি, এখানে এসে আরেক মা পেলাম, আর কি চাই আমার। বাবা, নতুন বউয়ের কথার গুণ আছে বলতে হবে, এসেই কি পটাপট কথা বলছে। পাকা পাকা কথা বলার বেলায় তুইও তো কম যাস না রে ননি। আমার বউটা আসতে না আসতেই পিছনে লেগে গেলি। কি করব বলো জেঠিমা, আমরা যে ননদ, ননদরা অমন একটু বৌদির পিছনে লাগে। কি বলো কমলা বৌদি? আমার সাথে লেগে তো পারিস না, এখন দেখ নতুন বউয়ের সাথে পারিস কিনা। পারবে বই কি, পারতে হলে যে ননিকে আমার মতোই হতে হবে। কথায় আছে না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। এখন কথা রেখে নতুন বউকে নিয়ে ঘরে যা দেখি, তোরা কথা বলার অনেক সময় পাবি। আমি ঘরে গেলাম, তোমরা তোমাদের আচার পালন করো। বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। হ্যাঁ হ্যাঁ, সবাই ঘরে চলো, ঘরে চলো। এ কি বৌমা, তুমি সাত সকালে রান্নাঘরে কেন? আপনারা ঘুমাচ্ছেন, আমি ভাবলাম সকালের জল খাবারটা বানিয়ে ফেলি এই সুযোগে। তোমাকে কে বলেছে মা জল খাবার বানাতে? তুমি হলে গিয়ে নতুন বউ, দুদিন বিশ্রাম নাও, তারপরে না হয় কাজ করো। তা বললে কি হয় মা? আপনি বুড়ো বয়সে একা একা কাজ করবেন আর আমি তা বসে বসে দেখবো, এ আমি পারবো না মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এখন কাজ করলে লোকে যে আমায় খারাপ শাশুড়ি বলবে, বলবে নতুন বউ আসতে না আসতেই কাজে লাগিয়ে দিয়েছে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না মা, আমি এখন এই বাড়ির বউ, বাড়ির ভালো মন্দ সব দেখার দায়িত্ব এখন থেকে তো আমারও। লোকের কথা ভেবে চললে তো কিছুই করতে পারবো না মা। আমি কি তোমাকে কোনো সাহায্য করব বৌমা? না না মা, আমি সব একাই করতে পারবো। নিজের বাবার বাড়িতেও আমি সব একাই করতাম, মাকে তো কিচ্ছুটি করতে দিতাম না। কি লক্ষ্মী বউ পেয়েছি আমি, না জানি কোন জন্মের পুণ্যের ফল আমার, যে তোমার মতো এমন বউ পেয়েছি ভাগ্য করে। বাড়ির বউ আমি, আপনাদের যত্ন আত্মীর দিকটা তো আমাকেই দেখতে হবে মা, বলুন। আরে আজকে দেখছি নতুন বউ রান্না করছে, হ্যাঁ? তা কি রান্না হচ্ছে শুনি? ওই তো কড়াইশুটির কচুরি আর চানা মশলা। সকালবেলা জল খাবারে ভাবলাম আপাতত এগুলোই বানাই। বাহ, বেশ ভালো করেছো গিন্নি, এগুলো তো আমার খুব পছন্দের খাবার। দেখেছিস দিদি, নতুন বউ এসেই কেমন সবার মন জয় করে ফেলেছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এখন তোরা খেতে বসে পড়। আপনিও সবার সাথে খেতে বসে পড়ুন মা, আপনাদের খাইয়ে দিয়ে তবে আমি খাবো। বেশ বেশ। তুমি দেখেছো বৌদি, গোপাল দাদার বউ সেদিন কেমন মুখে মুখে উত্তর দিল আমাদেরকে। কি বউ রে বাবা, ভেবেছিলাম একটু চোখে চোখে রাখবো, তার হলো কই। হ্যাঁ, এখন তো সে তোর চোখের বালি হয়েছে। বউ আসতে না আসতে যে দৌড়ে গিয়ে বললি কি সুন্দর দেখতে, তখন বুঝি মনে ছিল না এসব? তখন কি আর জানতাম বউকে এক কথা বললে আমাকে দু কথা শুনিয়ে দেবে? তা শুনলাম নতুন বউ নাকি ভালো লেখাপড়া জানে, শিক্ষিত মেয়ে। তাহলে তো পোয়াবারও অবস্থা হয়েছে দেখছি বৌদি। একই তো সুন্দরী, তার উপর শিক্ষিত, না জানি এর সাথে টক্কর দিতে গেলে কি হাল হয় আমাদের। সারা গ্রামের লোকের নিন্দে না করে এবার নিজের দিকে একটু খেয়াল দে ননি। বিয়ের বয়স হয়ে যাচ্ছে, দুদিন বাদে শ্বশুর বাড়ি যাবি, সেই নিয়ে চিন্তা কর। বাবা, কার মুখে কি শুনছি আমি? আমাকে তো নিজের শাগরেদ বানালে, আবার এখন আমার ঘরে দোষ। কিন্তু তোর মতো এত মুখ খোরা না আমি, আমি কথা কম বলে কাজ বেশি করি।
আর তুই তো শুধু পটর পটর করতেই থাকিস একবার শুরু করলে। হ্যাঁ হ্যাঁ, দেখি তো লোকের বাড়ির আলপনার কাজ তুমি কত ভালো পারো গো বৌদি। খোঁচা দিস না ননি, তোর জন্যই তো বউ দেখতে গিয়ে আমি রমা জেঠিমার কাছে ফেসে গেলাম। তবে যাই বলিস, জয়া কিন্তু কাজের আছে। শুনেছি এসেই নাকি পরের দিন সবাইকে জল খাবার বানিয়ে খাইয়েছে। শুধু কি তাই, বাড়ির একটা কাজও জেঠিমাকে করতে দেয় না। বাড়ির সব কাজ নাকি একা হাতেই করে। নিশ্চয়ই কোনো ভিখারি ঘরের মেয়ে হবে। বাড়িতে সারাদিন কাজ করে করে অভ্যেস আছে, তাই হয়তো এখানেও কাজ না করে থাকতে পারছে না। থাক বাবা, লোকেরা তো নিন্দে করে লাভ নেই গো বৌদি। আমরা আমাদের কাজ করি, কে কি করলো তাতে আমাদের কি যায় আসে বলো? হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। পিসি, ও পিসি, বাড়িতে আছো নাকি? এই দেখো কে এসেছে তোমার বাড়িতে। কে কে এলো আবার এত সকাল বেলায়? আমি গো পিসি, তোমার গোপাল। ওরে হতচ্ছাড়া, তোর বুঝি এখন পিসির কথা মনে পড়লো? এতদিন তুই কোথায় ছিলি রে হারামজাদা? আরে নতুন বউয়ের সামনে দেখছি আমার মান সম্মান ইজ্জত একটুও রাখবে না তুমি পিসি। বলি, বিয়ে করেছিস? একবারও এই বুড়ি পিসিটাকে বলেছিস নাকি? মনে করেছিস নাকি আমার কথা? তবে এখন কেন এলি রে? আপনি রাগ করবেন না পিসি, আমার বাবা গরিব মানুষ, সেই জন্য ঘটা করে আমার বাবা বিয়ের আয়োজন করেনি বলেই কাউকে সেভাবে বলেনি ওরা। এখন দেখো নতুন বউকে নিয়ে সবার আগে আমি তোমার কাছে চলে এলাম পিসি, আর তুমি কিনা আমাকে ভুল বুঝছো। সে তুই যা বলিস, তোর কোনো কথাই আমি শুনছি না। নতুন বউ এনেছিস ভালো কথা, আমার মেয়েকে আমার কাছে রেখে তুই বিদে হ এখান থেকে। সে কি কথা পিসি, আমরা তো আরো তোমাকে নিতে এলাম গো। আমাকে আবার কোথায় নিবি তোরা? আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছি পিসি। আপনি কিছুদিন আমাদের ওখানেই থাকবেন। আর তাছাড়া আমি তো কালই চলে যাচ্ছি শহরে পিসি, আমার দপ্তরের ছুটি যে শেষ হয়ে গেছে, আর এই 2 মাস তো শুনছি মাইনে পাবো না। মাইনে না পেলে নিজে চলবি কিভাবে তাহলে? আমি তো নিজের চলবার কথা ভাবছি না পিসি, আমি ভাবছি আমার পরিবার চালানোর কথা, কি যে করি। ওসব নিয়ে তুমি এত ভেবো না, আমরা ঠিক কিছু একটা করে নেব। এখন চলুন পিসি, আমাদের সাথে চলুন। দাঁড়া বাচ্চা তোরা, আমি ঘর থেকে আমার জামা কাপড়ের পুটুলিটা নিয়ে আসি। আমি আসি মা, তোমরা সবাই সাবধানে থেকো কেমন। তুইও সাবধানে থাকিস বাবা। আসি গো গিন্নি, পিসি তুমি সবাইকে দেখে রাখবে কেমন। হ্যাঁ রে বাবা, ও নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না, আমরা সবাই একসাথেই থাকবো। আমি তো 2 মাস হয়তো টাকা পাঠাতে পারবো না, একটু কষ্ট করে চলতে হবে যে তোমাদের। সে আমরা চলতে পারবো, ওসব নিয়ে তুমি ভেবো না এত। আর তাছাড়া গ্রামে একবেলা শাক তুলেও দুবেলা খাওয়া যাবে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, সাবধানে যাস বাবা, আর নিজের প্রতি খেয়াল রাখিস। বলে তো দিলাম আমরা কোনো মতে এই 2 মাস কাটিয়ে দেব, কিন্তু কিভাবে দেব সেটাই তো বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না মা, দেখবেন ঠিক একটা না একটা উপায় বের হবে। আমি আসার সময় আমার পুটুলিতে কিছু লাউয়ের বীজ এনেছি রে। এই বীজ যে সে বীজ নয়, ফলন যেমন ভালো তেমনি তাড়াতাড়ি খাবার উপযোগী হয়। কিন্তু লাউ খেয়ে আর কদিন কাটবে গো দিদি? ঘরে নতুন একটা বউ এলো, আর এখনই এই বিপদ আপদ আসতে হলো। মা, আপনি শুধু শুধুই ব্যস্ত হচ্ছেন, আমরা চাষা ঘরের মেয়ে। খগেন, যা গরম পড়েছে আর তো পারা যাচ্ছে না, কি করা যায় তুমি যদি।
একটা বুদ্ধি আছে বাবু, তবে বর্ষাকাল আসবার আগে সেটা করতে হবে। আরে হ্যাঁ, অবশ্যই করব। এবারে তুমি শুধু বুদ্ধিটা তো দাও। এই বলছিলাম যে ওই গোপালের বাড়ির পাশে যে বনটা আছে ওটা কার জায়গা যেন? ওটা তো নীলিমার জায়গা, তবে তুমি যদি বলো ওটা আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই গ্রামের যে কোনো জায়গায় আমাদের, আরে জায়গা চাইলেই আমাদের হয়ে যেতে পারে। এই তবে ওই জায়গাটাকে আমাদের জায়গা বানিয়ে দিন। হ্যাঁ, তার কারণ হচ্ছে পুরো গ্রামের মধ্যে একমাত্র ওই জায়গাটাতেই সব থেকে বেশি ছায়া। বেশ, তারপর কি করা যাবে? কিছু না, ওই জায়গাটা দখল করে একটা বেশ ভালো করে কচু পাতার ঘর বানানো যাবে, আর গরম পড়লে সেই ঘরটা ব্যবহার করা যাবে। ঠিক বলেছো তুমি। এটা দিয়ে আমার আরো একটা উদ্দেশ্য সফল হয়ে যাবে। অনেক দিন ধরে ওই বোকা নীলিমার জমি আমি হরপ করবার চক্রান্ত করছি। এর মাধ্যমে আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ হবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সেটাই করে ফেলা যাক বাবু। ঠিক আছে খগেন, তুমি যখন বলেছো তখন সেটাই করা যাবে। তুমি বাকি জোগাড় করো, আমি এদিকে জমির একটা ভুয়ো কাগজ বানিয়ে ফেলি। হ্যাঁ বাবু, ঠিক আছে। ওই নীলিমা যদি বাধাও দিতে আসে তখন আরো কিছু করতে পারবে না। হ্যাঁ, আমাদের সাথে পেরে উঠবার ক্ষমতা আছে নাকি ওই মেয়ে ছেলের? হ্যাঁ রিমা নাকি আমাকে দিয়েছে। হয়েছে, আর গল্প বানাতে হবে না। আমি সব বুঝতে পেরেছি মা। মা, তোমার জন্য এমনিতে আমার মান সম্মান অনেক চলে গেছে। আমি অনেক সহ্য করেছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এ তুই কি বলছিস বাবা? আমি কোথায় যাব? আমি জানি না, তোমার যখন আমার এখানে থাকতে এত কষ্ট হয়, শাড়ি কাপড়ের অভাব হয়, থাকতে কষ্ট হয়, তাহলে যেখানে সবকিছু পাবে তুমি সেখানেই চলে যাও। যাও তুমি। আমার একটা কথা শোন বাবা, আমাকে এভাবে বের করে দিস না। আমি আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। আমি এখন কোথায় যাব? কি করব? সুরমার বাড়িতে যাব কি? না আমার মেয়েটা, না আমার মেয়েটার তাহলে অনেক অসুবিধে হবে। মেয়ে জামাই না জানি কি মনে করে। তাহলে আমি যাব কোথায়? কি করব? আমার তো খুব খিদেও পেয়েছে। আরে, এগুলো তো মিষ্টি আলুর গাছ। চাই দেখি তো মিষ্টি আলু পাওয়া যায় কিনা। বাহ, আলুগুলো তো খুব সুন্দর। চাই কোথাও বসে আলুগুলো খাই। স্বাদ ভালো হলে বাকি আলুগুলো তুলে নেব। আরে, ওই তো একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের নিচে বসে আলুগুলো খেয়ে ফেলি। কেমন অদ্ভুত গাছ, গাছে একটা বড়ইও নেই। সৃষ্টিকর্তার লীলা কে বুঝবে। যাই হোক, আমি আলুগুলো খেয়ে শেষ করি। বাহ, আলুগুলো তো বেশ মিষ্টি। এমন অদ্ভুত স্বাদের মিষ্টি আলু আমি কখনো খাইনি। কেন যেন ঘুমে চোখ জুড়িয়ে এসেছে। চাই একটু ঘুমিয়ে নেই। এ কি? এটা কি পড়লো আমার মুখের ওপর? কি এটা? আরে, এই তো দেখছি একটা বড়ই। এখানে বড়ই কোথা থেকে এলো? আরে, গাছটা দেখছি বড়ইয়ে ভরে গেছে। রাতারাতি হলো কি করে এটা? দেখি তো, দেখি তো বড়ইটা খেয়ে এটার স্বাদ কেমন। এত মিষ্টি আর মজার স্বাদের বড়ই আমি যে কখনো খাইনি। কিন্তু এমন মজার স্বাদের মিষ্টি বড়ই এ গাছে হলো কিভাবে? তাহলে কি, তাহলে কি সেই মিষ্টি আলুর খোসাগুলো এই গাছের নিচে ফেলায় এত সুন্দর বড়ই জন্মালো? সৃষ্টিকর্তার কি চমৎকার লীলা খেলা! আমি এখন থেকে এখানেই থাকবো। এই বড়ই গাছটার কলম করে বড়ই চাষ করব। পুকুর পাড়ে মিষ্টি আলুর গাছ আরো আছে। সে আলুগুলো থেকে
আরো মিষ্টি আলুর গাছ গজানোর ব্যবস্থা করতে হবে, যাতে বড়ই গাছগুলোর সারের কোনো অভাব না হয়। সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমি এই মিষ্টি বড়ই বিক্রি করেই স্বাবলম্বী হব। সব কলম লাগানো শেষ। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার গাছগুলোতে সময় মতো বড়ই ধরার পালা। এই জায়গার নাম আমি দিলাম বুড়ির মিষ্টি বড়ই বাগান। বুড়িমা, তোমার বড়ইয়ের যে স্বাদ, সবাই শুধু এই বড়ইগুলোই কিনতে চায়। এই নাও কালকের বড়ই বিক্রির টাকা। আগামীকাল আমার আরো বড়ই লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে যাও বাবা। আচ্ছা বুড়িমা, আমি আসি তাহলে এখন। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, আলম, বৌমা, তোরা এখানে? মা, গ্রামের মোড়ল মশাই আমাদেরকে বাড়ি থেকে বের করে বাড়ি দখল করে নিয়েছে। হ্যাঁ মা, আমরা গত কয়দিন ধরে পথে পথে শুধু আপনাকেই খুঁজে ফিরছি। তোমরা তোমরা আমার খোঁজ পেলে কি করে? বুড়ির মিষ্টি বড়ই বাগান এখানে সবাই চেনে। একজন আমাদেরকে পথ দেখিয়ে দিল। মা, তুমি কি সুন্দর বড়ই বাগান করেছো, এ তো এলাহি ব্যাপার গো। ঠিক আছে, এখন তোরা কি জন্য এখানে এসেছিস তাই বল। মা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মা, বাড়ির মালিক তো তুমি। মোড়ল মশাই বলেছে আসল মালিককে নিয়ে গেলে সে বাড়িটা ফিরিয়ে দেবে। আপনি আমাদের সাথে চলুন না মা, তা না হলে সারা জীবন এভাবে আমাদের পথে পথেই কাটাতে হবে। হ্যাঁ মা, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি মা। আপনি আমাদের মাফ করে দিন মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। একটা শাড়িও আপনাকে দিতে চাইনি, দাসীর মতো আপনাকে বাড়ির সব কাজ করিয়েছি। আমার এমনটা করা একদম উচিত হয়নি, আপনি আমায় মাফ করে দিন মা। তুমি আমাদের সাথে তোমার বাড়িতে ফিরে চলো মা। না না, আমি ওখানে আর কখনোই ফিরে যাব না। এখন এখানেই আমার সবকিছু। তবে আমি তোদের বাড়ি তোদের ফিরিয়ে দিতে সাহায্য করব। আমি মোড়ল মশাইয়ের সাথে কথা বলবো, আর তোরা তোরা তোদের বাড়ি ফিরে পাবি। তুমি আমাদের সাথে যাবে না মা? না রে, এখন এখানেই আমার সব কিছু। এই মিষ্টি বড়ই বাগানই এখন আমার সব কিছু। আমি আর ও বাড়িতে ফিরবো না। তোরা ভেতরে এসে কিছুক্ষণ বিশ্রাম নে, এরপর সবাই মিলে আমরা মোড়লের কাছে যাব। মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো বলো? কিভাবে বাঁচবো আমরা তোমাকে ছেড়ে? এতদিন যেভাবে ছিলি, আমি ও বাড়িতে আর কখনো ফিরে যাব না। আমি আমার বাকি জীবন এখানেই কাটাতে চাই। আর তোরা এখন ভেতরে আয়। আতিয়া, এসো মা, তোমার পরনের শাড়িটা ছিঁড়ে গেছে, আমি তোমাকে একটা নতুন শাড়ি দিচ্ছি। কি কি হচ্ছে এসব? আরে বিনু, ঘুম থেকে উঠেছিস? আয় এদিকে আয়, আগুনের পাশে বসে পিঠা খাবি। দেখ না, তোর ছোট চাচি পিঠা বানানোর কি বিশাল আয়োজনটাই করেছে। ওই রে মিনু, জলদি আয়, জলদি আয়। দেখ তোর চাচি কত রকমের পিঠা বানাচ্ছে রে, জলদি আয়। কিরে বিনু, পিঠা খেয়ে বলিস কিন্তু কেমন হয়েছে? বাবা আসেননি? ভাইজান কি আর আসবে নাকি? ভাইজান তো আর এসব আমোদ ফুর্তি পছন্দ করে না রে। ভুল বলেছ, ওই দেখো চাচা, বাবা চলে এসেছে। কই, আপনি জলদি আসুন, দেখুন মনি কত ধরনের পিঠা বানিয়েছে। আরে তোমরা যে কি করো, এই শীতের মধ্যে বাইরে বসে পিঠা খাচ্ছ? পিঠা তো ঘরে বসেই খাওয়া যায় নাকি? ঘরে বসে তো প্রতিদিনই খাবার খাও ভাইজান।
হিসাবের খাতা থেকে বের হয়ে আজ একটু উঠোনে বসে পিঠা খাও, দেখো কত ভালো লাগে। আরে বাবা, তুই তোর আমোদ ফুর্তির খাতা থেকে বের হ এবার। এবার যে দোকানে কত লোকসান হলো সেই খেয়াল কি তোর আছে নাকি রে? আহ, কি শুরু করলেন আপনি? বসুন না। তাড়াতাড়ি পিঠা দাও, আমার অনেক কাজ পড়ে আছে গা। সে কাজ আপনি পরে করতে পারবেন, কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। একটু স্থির হয়ে বসুন তো। বিনু, এই নে মা, পিঠা নে। শুনছেন, আপনিও নিন। আরে, এটা তো চিতই পিঠা, কিন্তু স্বাদে ঝাল আর নানান রকম সবজি দেয়া। চাচি, এটা তোমার নতুন আবিষ্কার নাকি? হ্যাঁ রে, সবসময় তো একভাবেই চিতই বানাই। আজ একটু ভাবলাম এভাবে চেষ্টা করে দেখি না কেমন হয়। খুব মজা হয়েছে চাচি, আরেকটা নেব? নে রে মা, তোর যে কয়টা ভালো লাগে তুই খা, পেট ভরে খা। তবে আমার কাছে কিন্তু দুধ চিতইটাই বেশি ভালো লাগে রে। নতুন নতুন স্বাদের পিঠা বানাচ্ছে মনি, কোথায় প্রশংসা করবি, তা না দুধ চিতই নিয়ে পড়ে আছিস তুই। আমার কাছে মনির সব রান্নাই বেশ ভালো লাগে। সত্যি মনি, তোমার মতন রান্না এমন পারদর্শী আমি খুব কমই দেখেছি। ঠিকই বলেছ, তবে মনির বানানো শীতের পিঠার কোনো জবাব নেই। আরে আমি কি আর ওর রান্না খারাপ বলছি নাকি? আমারও তো বেশ ভালো লাগে মনির বানানো শীতের পিঠা। আসলে আমার শীতকালটাই বেশ ভালো লাগে। কেন চাচা, শীতকাল ভালো লাগানো? এই যে দেখো, শীতকালে কত ধরনের পিঠা করা হয়। এরপর খেজুরের রস পাওয়া যায়, নানা রকম সবজি পাওয়া যায়। কেমন জানি ফুর্তি ফুর্তি মনে হয়। আমোদ ফুর্তি তো জীবন। আমাদের মনির কিন্তু আমোদ ফুর্তি করতে পারলেই খুশি হয়। জীবনে আমোদ, আমি আমার প্রিয় ফল বড়ই খেতে পারি, কিন্তু আমাদের বড়ই গাছটা দেখো ভাবি, ফুলে ফুলে ছেয়ে গেছে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি সেটাই বুঝতে পারছি না। তাই তো আমিও কত অপেক্ষা করে আছি বড়ই খাওয়ার জন্য। আর ওই গাছটার বড়ই কিন্তু বেশ খেতে, কিন্তু এখনো বড়ই কেন ধরেনি কে জানে। হয়তো কোনো কারণে বড়ই ধরতে দেরি হচ্ছে, তবে একদিন তো ঠিকই ধরবে। রোকেয়া, ওকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে যেন ও হাত না বাড়ায়। মনি, তুমি ভাইজানকে বলে দাও এই গাছ আমার, এই গাছের দিকে ও যেন হাত না বাড়ায়, চোখ তুলেও যেন না তাকায়। আহ, আপনি চুপ করবেন? চলুন, ঘরে চলুন। এই গাছের দিকে যেন তোর ওদিকের কুটোটিও না আসে। আচ্ছা, তাই নাকি? এই গাছের দিকেও যেন তোমার ছায়াও না পড়ে। শুধু এই গাছ কেন, আমার আশেপাশেও যেন তোমার ছায়া না পড়ে। আচ্ছা, আমিও বলে দিচ্ছি, এই বাড়ির আশেপাশে যেন তোরও ছায়া না পড়ে। এই গাছ আমার ভাগে পড়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। গাছের সব বড়ই আমার। এই গাছ যে আমার ভাগে পড়েছে সেটা 10 গ্রামের লোক ডাকো, তারাও বলবে গাছের সব বড়ই আমার। ছি, কি শুরু করলেন আপনি? এখনো তো বড়ই ধরেননি গাছে। চলুন তো, ঘরে চলুন। আপনি বা কি শুরু করলেন বলুন তো? আপনি না বড়, গাছে তো একটা বড়ইও ধরেনি এখনো। আপনি বাচ্চাদের মতো লাফঝাপ শুরু করছেন কেন? চলুন, ঘরে চলুন। বেনুকে আমাদের বেশ পছন্দ হয়েছে ভাই সাহেব। নিজের মেয়ে বলে বলছি না ভাই, আমার মেয়ে আসলেই অনেক ভালো মেয়ে। আমাদের ভাই কিছুই চাই না, রূপ টাকা পয়সা কিচ্ছু না, আমাদের শুধু চাই গুণ। আমাদের পরিবারের সাথে মিলেমিশে চলতে গেলে শুধু গুণেরই প্রয়োজন, আর কিছু চাই না ভাই সাহেব। আমাদের মেয়ে বেশ গুণবতী ভাই সাহেব, আপনি নিজেই বুঝতে পারবেন। সেটাই তো বুঝতে চাই ভাই সাহেব। বিনুমা, তুমি কি রান্না করতে পারো? জি পারি। বেশ ভালোই রান্না করতে পারে বিনু। খুব ভালো মা। তাহলে মা, তোমাকে ছোট একটা পরীক্ষা দেই। পরীক্ষা? আচ্ছা দিন, যেটা আপনার ইচ্ছা।
মা, তুমি আমাদের একদম নতুন কোনো খাবার বানিয়ে খাওয়াবে। শীতের মধ্যে পাওয়া যায় এমন কিছু দিয়ে। নতুন খাবার বানাতে পারলেই বুঝে নেব তুমি কতটা গুণবতী। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। নতুন খাবার? নতুন খাবার কি করে বানাবো? খাবার বানানোর পরীক্ষা দেওয়া হয়েছে, আমি কি না এসে পারি? রোকেয়া ভাবি আমাকে সব বলেছে। চাচা, তুমিও এসেছো? আমার খুব ভালো লাগছে। তোর নতুন খাবার বানানোর পরীক্ষা, আমি না এসে কি পারি? পাত্রপক্ষ তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দিয়েছে, এটা আমি মনিকে জানাই। আমি জানতাম একমাত্র মনি পারবে পাত্রপক্ষকে তাক লাগাতে। নতুন খাবার বলতে কি ব্যবহার করেছি বলতো? শীতে খুব চেনা জিনিস আমাদের, তোর চাচা নিজে গিয়ে তুলে এনেছে। হ্যাঁ, আমাদেরই খুব প্রিয় একটা জায়গা থেকে নেওয়া হয়েছে। আগে তো ওকে খেতে দাও, খেয়ে বুঝতে দাও জিনিসটা কি। বাহ, খেতে তো দারুণ। কিসের বড়া এটা? বলতে পারছিস না তো কিসের বড়া এটা? না তো, কি দিয়ে বানানো এই বড়া? বড়ই ফুলের বড়া। কি বলছো কি চাচি? সত্যি এটা বড়ই ফুলের বড়া? হ্যাঁ রে, এটাই বড়ই ফুলের বড়া। কি দারুণ খেতে! চাচি, তুমি সত্যি অসাধারণ। মনি, তোমরা আমাকে মাফ করে দাও। আসলে জীবনে একটু আমোদ ফুর্তিরও দরকার আছে। বিনুর বিয়ে সামনে, আমোদ ফুর্তি কিছুই তো আমি বুঝি না। মনিরকেই সব আয়োজন করতে হবে। না না ভাইজান, তুমি বড় হয়ে আমাদের কাছে মাপ চাইছো কেন? আমাকে তুমি মাপ করে দিও ভাইজান। আমি এরপর থেকে টাকা পয়সা বুঝে খরচ করব, কাজকর্মের পাশাপাশি আমোদ ফুর্তিও করব। এই তো, তুই অবশেষে বুঝতে পেরেছিস রে। বিনু আমার বড় আদরের, ওর বিয়ে হচ্ছে। ওর বিয়েতে এমন আমোদ ফুর্তি করব, সবাই হা করে দেখবে, বুঝলে? আমিও তাহলে সবকিছুর হিসাবটা ঠিক মতো করে ফেলি। বাবা, চাচা, মা, কোথায় গেলে তোমরা? চাচি, জলদি এসো। কি হয়েছে রে মা? কি হয়েছে রে বিনু? আরে কি আশ্চর্য ব্যাপার, এতদিন কোনো বড়ই ধরেনি, এখন এত বড়ই ধরেছে। ওরে বাপরে! হ্যাঁ, কি তাজ্জব ব্যাপার। ভাইজান, চলো একসাথে বড়ই পেরে খাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল রে। প্রতিদিন কাঠ কাটো, কাঠের বোঝা বানাও, আর বাজারে বিক্রি করো। কাঠুরের জীবনের এই একটাই কাজ। কিরে ছোট পাখি, আমার ওপরে রাগ? তোরা যে গাছে বাসা বাঁধিস সে গাছ আমি কেটে ফেলি, কিন্তু কি করব বল? ওই গাছ না কাটলে যে আমার খাবার জুটবে না। আজ কাঠ বিক্রি করে যে টাকা পেয়েছি তাতে চাল আর ডাল কিনে নিয়েছি। কাল সকালে কোনো রকম পান্তার ব্যবস্থা হয়ে গেলেই আমি খুব খুশি। একা মানুষের জীবন, নিজের রান্না নিজেরই করতে হয়। কি আর করা, ভাগ্য আমাকে একা করে দিয়েছে। মা বাবা মারা গেছে অল্প বয়সে, এখন একা থাকাই আমার নিয়তি। যাই, এবার বাকি ভাতগুলোতে পানি দিয়ে রাখি। সকালে উঠে পান্তা খেয়ে কাজে বের হব। কাজল মিয়া, ও কাজল মিয়া, বাড়ি আছো নাকি? কে, মোরল সাহেব নাকি? হ্যাঁ, আমি। কি ব্যাপার, তোমার তো কোনো খোঁজই পাওয়া যায় না। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তা আমায় খুঁজছিলেন কেন মোরল সাহেব? অনেক দিন তো হলো, তোমার বাবা তো আমার কাছে এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর তো আমাকে সে টাকা ফেরত দেয়নি, এজন্য তো তোমাকে খুঁজছিলাম।
আমার যে টাকাগুলো দরকার বাপু। কি বলছেন মোড়ল সাহেব? আমি তো এর কিছুই জানি না। বাবা আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তার অসুখের সময় এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল। এরপর সে আর সেই টাকা ফেরত দিয়ে যেতে পারেনি। এই যে দেখো দেখো, এই কাগজে সব লেখা আছে, তোমার বাবার দস্তখত আছে, বুঝলে? হ্যাঁ, কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এখন আমাকে কি করতে হবে মোড়ল সাহেব? এখন বাবা তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে, যে না হলে এই ঘর আমার হাতে তুলে দিতে হবে। যে কোনটা করবে? এ কি বলছেন মোড়ল সাহেব? এ তো অনেক টাকা। এত টাকা আমি কিভাবে জোগাড় করব? তাহলে তো বাবা বাড়িটা ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার টাকা দিয়ে দেব মোড়ল সাহেব। দয়া করে আমাকে আর একটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, নাও সময়। তবে মনে রেখো, টাকা দিতে না পারলে কিন্তু এই বাড়ি নিজের দখলে নিয়ে নেব। এখন তাহলে আসি, কেমন? আমি এখন কি করব? এত টাকা আমি কিভাবে দেব? টাকা না দিতে পারলে তো মোড়ল আমার ঘর দখল করে নিয়ে যাবে। আমি এখন কি করব? কিভাবে এই টাকা জোগাড় করব আমি? আমাকে আমাকে আরো বেশি করে কাঠ কাটতে হবে, আরো অনেক পরিশ্রম করতে হবে। যেভাবেই হোক মোড়ল সাহেবের টাকা ফেরত দিতে হবে। এই গাছটা তো বেশ দামি কাঠের মনে হচ্ছে। এই গাছটা কাটলে প্রচুর টাকা পাওয়া যাবে মনে হয়। যাই, এই গাছটা কাটি। কে রে তুই? এই বনের গাছ কাটছিস? আমি যে গাছের নিচে ধ্যান করি, তুই সে গাছটাই কেটে ফেলছিস? তোর এত সাহস! আমি আমি বুঝতে পারিনি আপনি যে এই গাছের নিচে বসে ধ্যান করেন। আমার আসলে অনেক টাকার প্রয়োজন, তাই আমাকে গাছ কেটে কাঠ বিক্রি করে টাকা জোগাড় করতে হবে। নিজের লাভের জন্য বনের গাছ কেটে তুই কতজনের ক্ষতি করছিস তুই কি জানিস না? এই গাছে পাখিরা বাসা বাঁধে, গাছের নিচে বসে কত পথিক বিশ্রাম করে। এই গাছের ফল কতজনের ক্ষুধা মেটায়, আর তুই এই গাছ কেটে ফেলছিস। আমার আসলে টাকার খুব দরকার, তাই আমি ভেবেছিলাম এই গাছটা কেটে কিছু টাকা পাবো, আর এই গাছের কাঠ বেশ ভালো দামে বিক্রি হওয়ার কথা। তুই এই গাছ কাটতে এসে যে অপরাধ করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমার ধ্যান করার একমাত্র জায়গাটা তুই নষ্ট করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আপনি এই গাছের নিচে বসে ধ্যান করেন? আমি আগে বুঝতে পারলে এই গাছটা কাটতাম না। কিন্তু অন্য গাছগুলো তো কাটছিস তুই। তুই এই প্রকৃতির জন্য কত ক্ষতি করছিস তুই একবার ভেবেছিস? তোকে এর শাস্তি পেতে হবে। এই গাছগুলো যেমন চুপ করে থাকে, তাদের কেউ কষ্ট দিলেও তারা বলতে পারে না, তুইও তাদের মতো চুপ হয়ে যাবি। চুপ হয়ে যাবি তুই এই গাছগুলোর মতোই। না না, দয়া করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন দয়া করে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই আর কথা বলতে পারবি না। তুই বোবা হয়ে যাবি, বোবা। কথা বলার শক্তি হারিয়ে ফেলবি। তুই আর কোনো গাছও কাটতে পারবি না। না না, আমি আমি এখান থেকে পালিয়ে যাব। আমাকে আপনার কোনো অভিশাপ ছুঁতে পারবে না। আহ 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 আহ। আমার অভিশাপের হাত থেকে কোনো মুক্তি নেই রে পাগলা। না না না, আমাকে আমাকে তবে সব কষ্টের পরই কষ্ট থেকে নিস্তারের সময় আসে। তুইও এর হাত থেকে নিস্তার পাবি। এখান থেকে আরো সামনে গেলে তুই একটা হ্রদ পাবি। সেই হ্রদের কাছে তুই একটা ছাতিম গাছ দেখতে পাবি। সেই গাছটিকে খুব যত্ন করতে হবে, গাছটির রক্ষণাবেক্ষণ করতে হবে।
ঠিক যেমন রক্ষা করতে হয় নিজের জীবন সঙ্গিনীকে, সেভাবেই রক্ষা করতে হবে। সব কাজ যদি ঠিক মতো করতে পারিস, তবেই পরের অমাবস্যা তিথিতে তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। তবেই তুই এই কষ্ট থেকে মুক্তি পাবি। আমি আমি এখানে এলাম কি করে? কখন এলাম? জায়গাটা দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী এই জায়গাটার কথাই বলেছিল। আর এটাই তো মনে হচ্ছে সেই ছাতিম গাছ। তোদের শান্তিতে থাকার কত জায়গা আমি কেড়ে নিয়েছি, গাছ কেটে তোদের কত ক্ষতি করেছি। তোরা গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকতিস, আমি সেই জায়গা নিজের হাতে ধ্বংস করেছি। আমাকে তোরা ক্ষমা করিস। তুমি সেই পথ, আমার অভিশাপের থেকে মুক্তির পথ। তোমাকে যত্ন করলে মিলবে আমার মুক্তি। তোমার গোড়ায় তো পানি দিতে হবে। তুমি ভালো থাকার ওপর এখন আমার সবকিছু নির্ভর করছে। আমার অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় তুমি। আমি আমার বাড়ি থেকে ঘুরে আসি, তুমি কিছুক্ষণ একলা থাকো। ছিলাম ওর বাবা এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। আসল ঘটনা তো অন্যরকম। আসল ঘটনা কি হুজুর? আসলে ওর বাবা এমন কিছুই করেনি। আমি কিছু নকল কাগজপত্র তৈরি করে কাজলকে দেখিয়েছিলাম। বোকাটা তাই বিশ্বাস করে বসে আছে। আপনার বুদ্ধির তুলনা নেই হুজুর। যাই হোক, এই বাড়ি অবশেষে আমার দখলে, কিন্তু বোকাটাকে কোথাও দেখছি না। কোথায় গেল কে জানে। কাঠ কাটতে কাটতে শেষমেশ মনে হয় বনেই পড়ে মরে আছে হুজুর। তাহলে মোরল আমার ভিটে মাটি কেড়ে নেওয়ার জন্য এই ফোন দিয়ে এঁটেছিল। আমার ভিটেটুকু এভাবে অন্যায়ভাবে কেড়ে নিল। সৃষ্টিকর্তা সব দেখেছেন। একদিন আমি অবশ্যই এর বিচার পাব। ঘর তো বানানো হলো, যাই এবার খাওয়ার জন্য কিছু ফল পেড়ে আনি। বাহ, কি সুস্বাদু ফল! গাছ না থাকলে এমন ফল আমি পেতাম কোথায়? সন্ন্যাসী আসলে ঠিকই বলেছিল, গাছ আমাদের অনেক প্রয়োজন পূরণ করে। আর আমি নিজের স্বার্থের জন্য কত গাছ কেটে ফেলেছি। আহ, কি ভুলটাই না করেছি। বাহ, এখান থেকে তো চারপাশের দৃশ্য খুব সুন্দর লাগে। মনে হয় চারপাশে সবুজের এক সমুদ্র। আহ, চোখ যেন জুড়িয়ে যায়। আরে, ওরা কারা? দেখে তো মনে হচ্ছে এরা কাঠুরে ছাতিম গাছটা কাটতে এসেছে। মোরল সাহেব তো বেশ কয়েকটা গাছ কাইটা নিতে কইছিল। এই গাছটাই কাটতে কইছিল কি? হরে, মোরল সাহেব বলেছিল তার ছাতিম গাছের কাঠটাই চাই। চল তাইলে এই গাছটাই কাইটে নেই। আরে সত্যিই তো, এরা তো কাঠুরে, তাও আবার মোরল পাঠিয়েছে গাছ কাটার জন্য। এদেরকে তো কিছুতেই এই গাছ কাটতে দেওয়া যাবে না। ওই চল তাইলে গাছটা কাটা শুরু করি। আমাকে যেভাবেই হোক ওই গাছটিকে রক্ষা করতে হবে। ওরা এখনো আমাকে দেখতে পায়নি। যাই, আমি আরেকটু ওপরের ডালে গিয়ে বসি, তাহলে ওরা আমাকে আর দেখবে না। আরে, গাছটা নড়ল মনে হয়। আমারও তো তাই মনে হইল। গাছটা নড়ায় ওরা মনে হয় ভয় পেয়েছে। আমি তাহলে বেশ করে কয়েকবার গাছের ডাল ঝাঁকিয়ে ওদের ভয় দেখাই, তাহলে ওরা মনে হয় ভয় পেয়ে চলে যাবে। এই রে, গাছের ডালগুলো আমি কেমনে নড়তেছে, দেখ দেখ। হরে,
কোনো মানুষ নাই, অথচ কি ভয়ঙ্কর ভাবে গাছের ডাল নড়তেছে রে। না রে, এই ব্যাপারটা ভালো ঠেকতেছে না। ভূত পেতেরই কোনো কাজ হইব রে। ওরে বাবা রে, খাইয়া ফেলবো রে। ওরে বাপ রে, এই জায়গায় প্রেতের আসর আছে। চল চল, পালাই পালাই। যাক, বুদ্ধি কাজে লেগেছে তাহলে। মোরলের কাঠুরেগুলোকে ভাগাতে পেরেছি। গাছটা কেটে ফেললে আমি অভিশাপ মুক্ত হতাম কি করে? এই গাছই যে আমার মুক্তির পথ। শুধু এই গাছটাই কেন, এখন থেকে আমি এই বনের কোনো গাছই কাউকে কাটতে দেব না। আমি এখন থেকে এই বনে থেকেই গাছগুলোকে রক্ষা করব। কে কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? বাহ, তুমি তো এখন কথা বলতে পারছো। তোমার অবাক লাগছে না? আরে তাই তো, আমি তো আবার কথা বলতে পারছি। আমি তাহলে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। অভিশাপ থেকে তো আমিও মুক্ত হয়েছি। আপনি আপনি অভিশাপ থেকে মুক্ত হয়েছেন মানে? ছাতিম গাছটা কোথায় দেখতে পাচ্ছো? আরে তাই তো, ছাতিম গাছটা গেল কোথায়? আমি ছাতিম গাছ রূপেছিলাম। সন্ন্যাসী আমাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল। আজ আমি তোমার যত্ন ও ভালোবাসায় অভিশাপ মুক্ত হয়েছি। কি বলছেন আপনি? সন্ন্যাসী আপনাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি হচ্ছি রূপনগরের সওদাগর কমলরাজের মেয়ে কনকলতা। একদিন কি হয়েছে গারোয়ান? সামনে একটা ছোট গাছ আছে ছোট সাহেবা, আমাদের ঘুরে যেতে হবে। পথের মাঝে আবার এই ঝামেলা এলো কোথা থেকে? এই গাছটা আমার পথের মাঝে এলো কি করে? পথ ঘুরে যেতে কত সময় লাগবে গারোয়ান? সে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। কি বলছো? আমার তো দুপুরের আগেই পৌঁছানো দরকার, তা না হলে তো বিয়ের অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। ঘোর পথে গেলে সন্ধ্যার আগে কিছুতেই পৌঁছানো যাবে না ছোট সাহেবা। আমি বলি কি ছোট সাহেবা, চলুন চলুন আমরা বাড়ি ফিরে যাই। কি বললে তুমি? বাড়ি ফিরে যাবো? এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। এই গাছের জন্য আজ আমি আমার সখীর বিয়ের অনুষ্ঠানে যেতে পারলাম না। গারোয়ান, কাঠুরেদের খবর দাও, এই গাছটা যেন এক্ষুনি কেটে ফেলা হয়। গাছটা কেটে ফেলতে বলবো ছোট সাহেবা, সে কি ঠিক হবে? হ্যাঁ, এই গাছটা এক্ষুনি কেটে ফেলতে বলবে। ছোট সাহেবা। কি গারোয়ান, কিছু বলবে? গাছটা কেটে ফেলা হয়েছে ছোট সাহেবা। বাহ, বেশ হয়েছে। আমি এখন যাই ছোট সাহেবা। আচ্ছা ঠিক আছে। আমার বাগানের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। মালিকে বলতে হবে আরো কয়েকটা ফুলের গাছ লাগানোর জন্য। আজ গাছগুলোর বিশেষ যত্ন নিতে হবে। কনকলতা। কে আপনি? আপনি এখানে এলেন কি করে? আর আপনি আপনি আমার নাম জানলেন কি করে? বাগানের গাছগুলোর যত্নের কথা ভাবছিস, আর বাইরের গাছ সেগুলোর বুঝি যত্নের প্রয়োজন নেই? সেগুলো অন্যায়ভাবে কেটে ফেলতে হয়, তাই না? আপনি এত কিছু কি করে জানলেন? আমি সব জানি। সে গাছটা কি দোষ করেছিল? শুধু সে মুক্তভাবে বেড়ে উঠেছিল, এটাই কি তার দোষ ছিল? একটা মুক্ত প্রাণ ধ্বংস করার শাস্তি তুই পাবি রে। মানে আপনি কি বলছেন এসব? কিসের শাস্তি? গাছটা কেটে ফেলার শাস্তি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বনের একটা গাছ হয়ে যাবি। এরপর তুই বুঝতে পারবি গাছদের দুঃখ বেদনা আনন্দ কি জিনিস। না না, আমাকে এই শাস্তি দেবেন না। আমি আমি সন্ন্যাসী আমায় বলেছিল আমার অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে। কেউ যদি আমায় আদর যত্ন করে রক্ষা করে, নিজের জীবন সঙ্গীর মতো দেখাশোনা করে, তাহলেই আমি অভিশাপ থেকে মুক্তি পাবো, আবার মানুষ হব।
আজ থেকে আমরা দুজনেই অভিশাপ মুক্ত। কিন্তু সন্ন্যাসী আমাকে বলেছিলেন আমি অমাবস্যার তিথিতে অভিশাপ মুক্ত হব। কিন্তু আজ এত আগে অভিশাপ মুক্ত হওয়ার কারণ বুঝতে পারছি না। আমি তোদের ধৈর্য আর কাজ দেখে খুশি হয়েছি, তাই সময়ের আগেই তোকে অভিশাপ মুক্ত করে দিলাম। কনকলতা, এই কাজলকেই তুই তোর স্বামী রূপে গ্রহণ কর। আপনি যা বলবেন বাবা, আমি তাই করব। আর উনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। আমার ওনাকে স্বামী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আমারও ওনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। কনকলতা, যে তোকে গাছের রূপে এত আদর যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, সে তোকে মানবী রূপে এর চাইতেও বেশি ভালোবাসবে রে। তোরা সুখী হবি বলেই আমার বিশ্বাস রে। আমার আশীর্বাদ রইল তোদের জন্য। যাবে? ও চলে এসেছে, গরুর জন্য ঘাস কাটতে যাবে এক্ষুনি। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে বলে এসো। বেশ, তুমি ততক্ষণে পিঠাগুলো বানিয়ে ভেজে রাখো, আমি আসছি। বৌদি চলে গেছে, যাই আমি এখন চন্দ্রপুলি বানিয়ে ফেলি। ননি, ও ননি বালা, আছিস? এই সাত সকালে রান্নাঘর থেকে এত সুগন্ধ বের হচ্ছে কোথা থেকে রে? আমি রান্নাঘরে বৌদি। সে কি রে, তুই পিঠা বানাচ্ছিস? জানিস না এই বাড়িতে কেউ পিঠা বানায় না? আমি বানাচ্ছি না গো, ছোট বৌদিদি বানালো। লীলাবতী পিঠা বানাচ্ছে? নিশ্চয় মায়ের মন গলানোর জন্য। বাবা মরে যাওয়ার পর থেকে তিনি আর পিঠা খান না। হ্যাঁ গো, মনে হয় রাঙা পিসির বুদ্ধি, তাই তো বৌদি এত সকালে পিঠা বানাতে বসলো। না না, এ তো হতে দেওয়া যায় না। পিঠা খেয়ে মার যদি মন গলে যায়, এর আগেই পিঠাগুলো নষ্ট করে ফেলতে হবে। কি গো বৌদিদি, কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, না রে, কিছু না রে। তা পিঠা যে বানাচ্ছিস, নুন দিয়েছিস ওতে? তা তো আমি জানি না। তাহলে কিছুটা নুন দিয়ে দিই, তাহলে আরো মজা হবে। না না বৌদি, নুন দিলে তেতো হয়ে যাবে। দিলে তো পিঠাটা নষ্ট করে। নষ্ট হয়নি রে পোড়ার মুখী, এটা আরো মজা হবে। নে, এবার তাড়াতাড়ি ভেজে নে। দুধ নিয়ে আসলাম, নে এবার তাড়াতাড়ি ভেজে দুধে ছেড়ে দিতে হবে। এদিকে সর্বনাশ হয়ে গেছে বৌদি, বড় বৌদি এসে পিঠায় নুন দিয়ে গেছে। ওহো, তুই মনে করিয়ে ভালোই করেছিস, আমি পিঠায় তো নুন দিইনি। ওহো, তাহলে তো ভালোই হয়েছে, একেই বলে শাপের বর। নাও, এবার পিঠাগুলো তৈরি করে ফেলি, এদিকে মা উঠে যাবে। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে তুমি? মা, এই তো আমি, বলুন কি লাগবে আপনার? আজ সাত সকালে এমন সুগন্ধ আসছে কোথা থেকে? কেউ পিঠা বানাতে বসলো নাকি? কে আবার? ছোট বউ পিঠা বানিয়েছে। কি? এই বাড়িতে পিঠা তৈরি হলো কেন? আমি বলেছি না এখানে কখনো পিঠা বানানো যাবে না। তুমি একটু খেয়েই দেখো মা, অনেক মজার হয়েছে ছোট বৌদির হাতে বানানো এই পিঠা। ইস, কি মজা হয়েছে খেতে, নুনে তেতো হয়ে আছে। না দিদি, তুমি নুন দেওয়ায় তেতো হয়নি, বরং ভালোই হয়েছে, কারণ আমি আগে পিঠাতে নুন দিইনি। ও, এই কথা। তবে তোমার পিঠা যে খেতে মজার হবে না তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। একটু খেয়েই দেখুন না দিদি,
তারপর বলুন কেমন হয়েছে। বেশ, তোমার যখন এত শখ তাহলে খাচ্ছি। মা, আপনিও মুখে দিন একটু, খেয়ে দেখুন কেমন রসগোল্লা বানিয়েছে আপনার ছোট বউ। না বৌমা, আমি আর পিঠা খাবো না। পিঠা আমার খুব প্রিয় ছিল, কিন্তু এই পিঠা আমার স্বামীকে কেড়ে নিয়েছে। বাবাকে পিঠা কেড়ে নিয়েছে? এ কি বলছেন মা? আমাদের মা আগে খুব পিঠা বানাতো। একদিন বাবা সেই পিঠা খেতে গিয়ে বিষম খেয়েই মরে যায়। সেই থেকে মা আর পিঠা বানান না। এই নিয়ে পিঠা খাওয়া বন্ধ করা তো ঠিক নয় মা। বাবার ভাগ্যে এই সময় অবধি আয়ু ছিল, তাই তিনি এইভাবে মারা গেছেন। না না, তুমি যত কথাই বলো বৌমা, আমি পিঠা খাবো না। একটা খেয়ে দেখুন না, যদি আপনার ভালো না লাগে তাহলে আর বানাবো না। খাও না মা, খাও একটা। বেশ, তোরা যখন এত করে বলছিস, খেলাম না হয় একটা। কি হলো মা, পিঠা কি ভালো হয়নি খেতে? ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। এতদিন পর তোমার পিঠা খেয়ে মায়ের কথা মনে পড়লো। আমার মা ঠিক এই রকমই মুখ পুলি বানাতো। মা হারিয়ে আরেক মা পেয়েছিস রাসু, একে আর অবহেলা করিস না। এই মেয়ে লক্ষ্মীমতী হবে। তুমি ঠিক বলেছ দিদি, আমার ছোট বউয়ের কোনো কাজেই খুব ধরা যায় না। এমন বউ পেয়ে আমি মনে মনে খুব খুশি হয়েছি। অমলের প্রতি রাগ ছিল বলে এতদিন কিছু বলিনি। এবার তো রাগ ভাঙলো, এখন ছোট বউকে আপন করে নাও। বেশ তো, ছোট বউ সবার চোখের মণি, আর আমি কেউ না। এই সংসারের জন্য আমি কিছু করিনি। তুমি অনেক কিছুই করো বৌমা, কিন্তু তোমার মনে খুব হিংসা। ওটা কমাও, দেখবে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে। হ্যাঁ বৌমা, তুমি বড্ড কথা লাগাও, এটা বন্ধ করা উচিত। বেশ, আপনারা যখন বলছেন আর কোনো অশান্তি করব না। যাক, অবশেষে সবার মিল হয়েছে। এমন সকালই আমি দেখতে চেয়েছিলাম। ও বৌমা, যাও, আর দেরি করো না, দুজনে মিলে সবাইকে পিঠে খাওয়াও গিয়ে। হ্যাঁ পিসিমা, তাই যাচ্ছি। কি দিনকাল পড়ল রে বাবা, বাপের জন্মে শীতকালে এত বৃষ্টি দেখিনি। মনে হয় মেঘটা যেন ফুটো হয়ে গেছে। কে, বাবলু এলি নাকি? হ্যাঁ বুড়িমা, তা তুমি এই শীতের বৃষ্টিতে বাইরে বসে আছো কেন? কি আর করবো বল, তাই এই শীতে বৃষ্টি হচ্ছে কেন বলতো? কি করে বলি বলো তো, প্রাকৃতিক দুর্যোগ কি কেউ আর আটকাতে পারে? বলছি বাবা, বাঁশ বাগানের পাশে আমার ওই জল জমিটা বিক্রি করে দেব ভাবছি। দেখিস তো কেউ কেনে কিনা। আচ্ছা, বলে দেখবো। তুমি কি দেখতে পাচ্ছ না বৃষ্টি হচ্ছে? এই শীতের বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে জ্বর হবে। যা যা, তুই বাড়িতে যা, তোর বউ আবার রেগে যাচ্ছে। ও মনি বুড়িমা, চা বানাবো, তুমি কি চা খাবে? তাহলে তোমার জন্য চা বানাবো। না না, আমার জন্য অত কষ্ট করে বানাতে হবে না বাপু, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। তুমি দেখলে মনি বুড়ি একদম সহ্য করে না আমাকে। বাদ দাও না, বয়স হয়েছে, কখন কি মনে হয়। তুমি বুড়িমার জন্য চা বানাও, ঠিক খাবে। আচ্ছা, মনি বুড়ি তো আমার কেউ হয় না, পাশাপাশি থাকে, একাই থাকে। কেন যে আমার সাথে এরকম ব্যবহার করে জানি না বাপু। কি অবস্থা, বৃষ্টির জোরে এবছর আর ধানই ফলবে না, সব চারা গাছ পচে যাবে। কি করে সারা বছর চলবে জানি না, বউ বাচ্চাকে কি খেতে দেব? আরে টোটন দা যে, তা এখানে এই বৃষ্টিতে কি করছো? ধান ক্ষেতের অবস্থা দেখো বাবলু, এবছর একটা ধানও ফলবে না। ফসল উঠবার মুখে ধান গাছ যদি জলে ডুবে যায় কি হবে? গ্রামে এবছর খাবারের হাহাকার পড়ে যাবে।
শীতকালে এত বৃষ্টি আমি আমার জীবনে দেখিনি গো। তা তুমি কোথায় চললে এই বৃষ্টিতে? বাড়িতে কিছু বাজার নেই, ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি। যাবার পথে তোমাকে দেখলাম, তাই দাঁড়িয়ে গেলাম। তাহলে চলো, আমিও তোমার সাথে বাজারে যাই, আমারও কিছু কেনাকাটা আছে। কি ব্যাপার বলো তো টোটনদা, এমনিতে ঠান্ডা, তার উপর বৃষ্টি, তার উপর ঠান্ডা হাওয়া বইছে। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, এ তো বন্যা হয়ে যাবে। কি আর করা যাবে দিনু? কপালে যা আছে তাই হবে। তাহলে আজকে বিকেলে সবাই আমার বাড়িতে এসো। এই শীতে আর বৃষ্টিতে চায়ের আড্ডা আর তাস খেলা হবে, কি বলো? হ্যাঁ, আমাদের গ্রাম এখন বিপদের মুখে। নদীর পাড় ভেঙে গেলেই বন্যা, প্রাণ হারাতে পারে অনেকেই। কিন্তু এই বৃষ্টিতে বাঁধ মেরামত করা সম্ভব নয়। আরে মণিপুরি যে কোথায় যাবে জাল নিয়ে? এই বৃষ্টিতে নদীতে একটু জাল টানতে এসেছি। বৃষ্টিতে যদি কিছু নদীর মাছ পাওয়া যায় তাহলে আলু টমেটো দিয়ে গায়ে গায়ে কষে মাছের ঝাল দিয়ে এই ঠান্ডায় বেশ আরাম করে ভাত খাবো। সত্যি মণিপুরি, তোমার মাছ খাওয়ার শখকে স্যালুট জানাই। বাঁচবে কিভাবে সেটা আগে দেখো। আরে হরেন, এই মণি বুড়ি এত সহজে মরবে না, 100 বছর পূরণ করেই মরবো। ওপরওয়ালা তোমার সেই ইচ্ছে পূরণ করুক, এটাই প্রার্থনা করি। ও মা, সে কি গো, বন্যা হয়ে গেলে থাকবো কোথায়? সেটাই তো বলছি, মাছ না ধরে এখন পটলা পুটলি বেঁধে উঁচু বাড়ি যাদের আছে সেখানে যেতে হবে। হরেন কাকা, গ্রামের দক্ষিণের নদীর বাঁধ ভেঙে গ্রামের ভেতরে জল ঢোকা শুরু হয়েছে। বন্যা কেউ আটকাতে পারবে না। এই তো দেখো, এখানে বাঁধ ভাঙতে আর বেশি বাকি নেই। চলো চলো, সকলকে খবর দিতে হবে, নিরাপদ জায়গায় চলে যেতে হবে। হরে দিনু, হরেন, আমার কি হবে রে? চিন্তা করো না মণিপুরি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, আমরা কোথায় যাব? বাইরে তো বৃষ্টি হচ্ছে। গ্রামে বন্যা আসছে, ঘরবাড়ি সব ডুবে যাবে। আমাদের ছোট ঘর, এখানে আর থাকা যাবে না মা। হায় হায়, সকলের ঘর ডুবে যাবে মা। নদীর বন্যার জল গ্রামে ঢুকলে ছোট ছোট ঘরগুলো সব ডুবে যাবে। তাহলে আমরা কোথায় থাকবো? জানি না, দেখি তোর বাবা কোথায় নিয়ে যায়। এই তো বাবা এসে গেছে। কি গো, তোমার গোছগাছ হয়ে গেছে? হ্যাঁ, আমার মোটামুটি সব হয়ে গেছে। শীতের দিনে বন্যা হচ্ছে, ভাবো প্রকৃতির কি খেলা। বাবা, আমরা কোথায় যাব? গ্রামের পশ্চিম দিকে একটা দোতলা স্কুল আছে, পঞ্চায়েত বলেছে ওখানে কিছু গ্রামবাসীদের থাকবার নির্দেশ দিয়েছেন। বন্যা কেন হয় বাবা? অতিরিক্ত বৃষ্টির আর নিম্নচাপের জন্য নদী উত্তাল থাকে, নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যায়, তাই বন্যা হয়। মা বলেছে আমাদের ঘর নাকি জলে ডুবে যাবে। মা ঠিকই বলেছে, ছোট ছোট ঘর পুরোটা না হলেও অনেকটাই জলে ডুবে যাবে। তাহলে কুকুর, বিড়াল, গরু এদের কি হবে? যে যার মতো নিরাপদ স্থান খুঁজে নেবে। চলো চলো, দেরি করা যাবে না। চলো, তুমি একটা পুঁটুলি নাও। বাবা, ঠান্ডা লাগছে। খুব শীত পড়েছে, জমিয়ে ঠান্ডা পড়েছে, কাশিরা হচ্ছে। শীতের সময় বৃষ্টি আমি কোনোদিন দেখিনি বাবা। আরে কোথায় আর যাব, গ্রামে দুটো বড় বাড়ি আছে, তারা থাকতে দেবে কি না দেবে সেটা না ভেবে পঞ্চায়েত প্রধান বলল স্কুলে দোতলায় থাকতে। আমাকেও তাই বলল, স্কুলেই যেতে হবে। যেখানেই যাও না কেন, খাবার পাবে কি করে? কাকার খাবার নিয়ে চিন্তা। কাকা, এই বন্যায় কি করে বাঁচবো সেটা তো ভাবো, পরে খাবারের কথা হবে। খিদে পেলে চন্দনা বৃষ্টির জল খাবে শুধু। মা, সেখানে রান্না করবে তুমি? কি করে রান্না হবে সেখানে? স্কুলে অনেক লোক আশ্রয় নেবে, খাবার পাওয়া যাবে না। তাহলে খিদে পেলে কি করব? তাহলে তো ওখানে কিছুই খাবার পাওয়া যাবে না, তাই না? প্রধানকে বলো
বন্যার সময় গ্রামের মানুষ খাবে কি? প্রধান তো আমাদের রক্ষাকর্তা। এই দুর্যোগের দিনে কেউ কারণ নয় কাকা, নিজের প্রাণ নিজেদেরকেই রক্ষা করতে হবে। আচ্ছা কাকা, তুমি এর আগে কখনো বন্যা দেখেছো? আমি তখন খুব ছোট, ওই 4 কি 5 বছর হবে। তখন একবার নদীর জল গ্রামে ঢুকে বন্যা হয়েছিল, প্রায় ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গিয়েছিল। মা, বন্যা কোথায়? এখনো আসছে না তো। বোকা মেয়ে, বন্যা না হলেই মঙ্গল, আর তুই বন্যা দেখতে ইচ্ছে প্রকাশ করছিস? হায় হায় হায়, নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়েছে, বন্যা অনিবার্য। ও মণিপুরি, কি করছো গো? বন্যা আসছে বুড়িমা, পালাও পালাও। বল দিনু, কি হয়েছে? আরে বুড়িমা, বন্যা আসছে, বন্যা! তোমাকে সহ তোমার ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যাবে, অন্য কোথাও চলে যাও। সব বাজে কথা। বন্যা হয়েছিল অনেক বছর আগে, তোদের তখন জন্মই হয়নি। এই সামান্য বৃষ্টিতে বাঁধ যদি ভেঙে যায়, গ্রামে একটু না হয় জল ঢুকবে, তাতে এত ভয়ের কি আছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার ঘরে থাকো, আমি যাই। বউ বাচ্চাকে বাঁচাতে হবে, ওদের স্কুল ঘরে তুলতে হবে। সত্যি কি তাহলে বন্যা আসবে? সকলের ঘর বাড়ি যদি ডুবে যায়, কি হবে তখন? রান্নাটা তাড়াতাড়ি করে নি, তারপর যা হবার হবে, দেখা যাবে। যা ঠান্ডা পড়েছে, তার ওপর বৃষ্টির বিরাম নেই। সবাই বলছে বন্যা হবে। হোক তো, আমার কি? আমি একা মানুষ, বন্যার জলে ভেসে ভেসে চলে যাব। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা! কে রে, এই ঠান্ডায় ডাকিস? বুড়িমা, আমি কণিকা, একটু দরজা খোলো। কি হয়েছেটা কি তোর? তোমার নাতি এখনো ফেরেনি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, নদীর বাঁধ পুরো ভেঙে গেছে, বন্যার জল ঢুকতে শুরু করেছে। আরে, এত উতলা হওয়ার কিছুই নেই। বাবলু তো আর ছোট বাচ্চা নয় যে তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমার খুব ভয় করছে। এই দুর্যোগের দিনে ওকে বেরোতে বারণ করেছিলাম, আমার বড্ড চিন্তা হচ্ছে। তুই ঘরে যা, বাবলু ঠিক চলে আসবে। বুড়িমা, বুড়িমা, বাইরে এসো, বন্যার জল বেয়ে আসছে, তোমার বাইরে অনেকটাই জল জমে গেছে। সে কি রে? কই কই দেখি তো। আরে আরে, তাই তো, নদীর বাঁধ ভেঙে জল তো একেবারে পুরো গ্রামে ঢুকে পড়েছে। আমার খুব ভয় করছে বুড়িমা, লোকটা এখনো এলো না। আরে, এত চিন্তা করিস না, বাবলু ঠিক চলে আসবে। আরে ওই দেখ, বলতে বলতে চলে এসেছে। কোথায় ছিলে এতক্ষণ? ভীষণ চিন্তায় ছিলাম আমি। বুড়িমা, তুমি তোমার জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বুড়িমা, চলে এসো, আমাদের বাড়ির দোতলাতে চলে যাব, তাও একটু উঁচুতে আছে। হ্যাঁ, তাই তোমার বাড়িতেই আশ্রয় নিই চলো, আর উপায় নেই। কি অবস্থা, কত জল জমে গেছে! কিরে টোটন, কি করছিস সেখানে ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? অরেন্দা দেখো, পরপর কত বন্যার জল বাড়ছে। হ্যাঁ, কি যে হবে, কত বাড়িঘর ডুবে যাবে, হাহাকার পড়ে যাবে, চাষের ফসল সব শেষ। কি গো, তোমরা এখানে কি করছো অন্ধকারে? কয়েকটা মোমবাতি এনেছিলাম, এখানে তোমরা বসে গল্প করো।
টোটন, দেখ দেখ বউ কাকে বলে, কখন কোনটা করতে হবে বউ ছাড়া কেউই পারবে না। কতবার বলেছি বিয়ে কর বিয়ে কর, শুনলি না তো আমার কথা। হ্যাঁ হ্যাঁ টোটন ভাই, এবার একটা বিয়ে করো, অনেক বয়স হয়ে গেল। এই দাঁড়াও টোটন দা, একটা ভালো মেয়ে আছে, বিয়ে করবে? কার কথা বলছো? আরে আমাদের পাড়ায় সুলেখা দি আছে না? কে সুলেখা? আরে তোমাদের পরিচিতি, নিত্যানন্দ দাস স্ত্রী। ও হ্যাঁ হ্যাঁ। সুলেখার পিস্তুতো বোন মলিনা আছে, দেখতে ভালো, পড়াশোনাও আছে মোটামুটি। টোটনদার সাথে বেশ মানাবে কিন্তু। ঠিক বলেছো, তাহলে কথা বলো তুমি। জানোই তো বাবা অসুস্থ, এই অবস্থায় বিয়ে করাটা ঠিক হবে না। তুমি থামো তো, কাকা সেবা করবে মেনকা, খুব ভালো মেয়ে। বাপরে, কত জল বেড়ে গেছে দেখো, আমাদের ঘরে জল ঢুকে একাকার হয়ে গেছে। শুধু তোমাদের? সকলের ঘর ডুবে গেছে গো। তোমরা গল্প করো, আমি চন্দনাকে একটু মুড়ি খেতে দিই, তোমাদের জন্যও আনছি। আমার বাড়িটা পুরো জলের তলায়, সব জিনিসপত্র একেবারে জলে ডুবে গেছে রে কণিকা, মনটা ভালো নেই। কি আর করবে বলো, প্রাকৃতিক দুর্যোগের কাছে কারোর হাত নেই। অত কিছু না ভেবে রাত্রে রুটি বানাবো, খেয়ে সারা রাত বন্যা দেখো, লেপ কম্বল গায়ে দিয়ে। শেষমেশ তোর হাতে খাবার খেতেই হচ্ছে। আমার উপর তোমার এত রাগ কেন? এখনো পর্যন্ত নাতি নাতনির মুখটাই দেখলাম না, রাগ হবে না? হবে হবে, অপেক্ষা করো। কি খবর বুড়িমা, কিরকম বন্যা উপভোগ করছো? আর উপভোগ, পুরো ঘরটাই ডুবে গেছে, দেখেছিস? আমাদের একতলা প্রায় ডুবে গেছে, সিঁড়ির ওপর পর্যন্ত জল। গ্রামের কত ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যে কিভাবে আছে। বেশিরভাগ জন স্কুলেই আশ্রয় নিয়েছে। গল্প করো, আমি আঁচটা জ্বালিয়ে রুটি আলু ভাজা বানিয়ে নিই। আরে আরে, তুমি এভাবে দৌড়চ্ছ কেন? কে একটা বাচ্চা বন্যার জলে ভেসে ভেসে আসছে, তাকে বাঁচাতে হবে। কি বলছো তুমি? তুমি হরেন্দার মেয়ে না? হ্যাঁ কাকু, তুই এভাবে ভেসে এলি কি করে? আমি সকালে বন্যা দেখতে একটু জলে নেমেছিলাম, ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। হ্যাঁ করছি, তুই এভাবে জলে নেমে গিয়েছিলিস কেন? জানিস না বন্যা হয়েছে? কাকিমা, আমি জলে নামিনি, একটুখানি জলে হাত দিয়েছিলাম, পা ফসকে জলে পড়ে গেছি। আরে তোর বাবা মা তোকে জলে নামতে দিল কেন? লক্ষ্য রাখতে পারে না? মা বকা দেবে বলে আমি লুকিয়ে লুকিয়ে নেমেছিলাম। এটা তুই একদম ঠিক করিসনি। বন্যার কত জল দেখতে পাস না? পুরো ঘর বাড়ি ডুবে গেছে। কাকু না থাকলে কি হতো বলতো? কিন্তু কণিকা, হরেন্দার মেয়ে যে আমাদের কাছে আছে, ওরা জানবে কি করে? ওরা তো খুব চিন্তা করবে। চন্দনা সুস্থ, এটাই যথেষ্ট, পরে দেখা যাবে। চন্দনা, চন্দনা, তুই কোথায় আছিস? তোকে যে দেখতে পাচ্ছি না। শুনছো, চন্দনাকে খুঁজে পাচ্ছি না, তুমি কোথাও দেখেছো? ও তো সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দা দিয়ে বন্যার জল দেখছিল। কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল। কোথাও দেখতে পাচ্ছি না, তুমি একটু দেখো না গো। চন্দনা, এই চন্দনা, তুমি কোথায়? এই চন্দনা, তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না কেন? হরেন্দা, তোমার মেয়েকে তো কোথাও দেখতে পেলাম না। সিঁড়ি দিয়ে নেমে আবার জলে নেমে যায়নি তো? চন্দনা, এই চন্দনা।
এই চন্দনা যদি জলেও নামে তাহলে কিন্তু সাঁতার জানে, সাঁতার কেটে আবার ফিরে আসতে পারতো। তাছাড়া এই ঠান্ডায় জলে নামবার সাহস পাবে না। সাঁতার জানলেও হরেন্দা, জলের স্রোত আছে ভালোই, স্রোতের টানে এদিক সেদিক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। স্রোতটা কিন্তু এই দিকেই যাচ্ছে, দেখ। চল তো ওই দিকটা একটু গিয়ে দেখি। একে তো কনকনে শীত, তার উপর এক গলা জলে থাকা। চলো চলো ওই দিকটা দেখি। উফ, কি ঠান্ডা, ঠান্ডায় জমে গেলাম। স্কুলে নিশ্চয়ই এতক্ষণে হরেন্দার মেয়েকে খুঁজে না পেয়ে হই হই পড়ে গেছে। আমাদের বাড়িতে আছে এটা না জানালে হরেন্দার বৌদি তাদের মেয়েকে দেখতে না পেয়ে পাগল হয়ে যাবে। চন্দনা, এই চন্দনা! এই চন্দনা, কোথায় তুই? চন্দনা! হরেন্দার মতো গলা বলে মনে হচ্ছে, একটু এগিয়ে দেখি তো ব্যাপারটা কি। হরেন্দা, ওই দেখো চন্দনার চাদর। হ্যাঁ, এটা তো আমার মেয়ের চাদর। তাহলে চন্দনা এইদিকে এসেছে স্রোতের টানে। সেটাই হবে, কোনো সন্দেহ নেই। আমি সকালে এই চাদরটা চন্দনার গায়ে দেখেছিলাম। কি ব্যাপার, তোমরা এক গলা বন্যার এই ঠান্ডা জলে কোথায় যাবে? আরে বাবলু, সকাল থেকে আমার মেয়ে চন্দনাকে খুঁজে পাচ্ছি না। এই দেখ, এখানেও চাদরটা পাওয়া গেছে। এত ঠান্ডায় একটা ছোট মেয়ে কখনো জলে নামতে পারে? আমরা সকাল থেকে পুরো স্কুলে খুঁজেছি, কোথাও পাইনি। সেই জন্যই তো আমরা জলে নেমে খুঁজতে বেরিয়েছি। হরেন্দা, এইভাবে দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে না। যে কোনো দিন বিপদ ঘটতে পারে। আজকে চন্দনা সাঁতার জানতো বলে স্রোতে ভেসে ভেসে চলে আসতে পেরেছে। যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। চন্দনাকে আমি আমার ঘরের উপর থেকে জানালা দিয়ে দেখতে পাই ও জলে ভেসে ভেসে আসছে। কোনো রকমে ওকে জল থেকে তুলে আমার বাড়িতে রেখেছি। বাবলু, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক শিক্ষা পেয়েছি। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। সৃষ্টিকর্তা তোমার অনেক মঙ্গল করুক, অনেক ভালো করুক। ঠিক আছে হরেন্দা, টোটন, তোমরা তাহলে স্কুলে ফিরে যাও। কষ্ট করে আমি বাড়ি ফিরে যাই। বন্যার জল কমলে তোমার মেয়েকে নিয়ে যেও। ততক্ষণ তোমার মেয়ে আমার বাড়িতে সুস্থ থাকবে, চিন্তা করো না। আর বৌদিকে বলবে টেনশন না করতে। হ্যাঁ, আমাদের কাছে ঠিক থাকবে তোমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। চন্দনাকে এই এক গলা জলে কি করে নিয়ে যাব? তার থেকে বাবলু তার বাড়িতে আছে, সেটাই নিরাপদ। বৌদি আছে, চিন্তা নেই তো। চলো চলো চলো। কি করছিস? বুড়িমা, আমি বন্যার জল দেখছি। কত ঘরবাড়ি ডুবে গেছে, কত কিছু ভেসে গেছে, সব নষ্ট হয়ে গেছে। বন্যা হলে তো এরকমই হয়, কি আর করা যাবে। কি ব্যাপার, তোমাদের কি কারোর খিদে পাচ্ছে না? চলো সবাই খেয়ে নেবে, চলো। কাকিমা, আমার খিদে পাচ্ছে না। আমার খুব মায়ের কথা মনে পড়ছে। বন্যার জল না কমলে কি করে বাড়ি যাবি? জানো কাকু, আমার সব বইপত্র, খাতা আর আমি কিছু ছবি এঁকেছিলাম, সব বোধহয় জলে ভেসে গেছে। কি আর করবি বল, আবার নতুন করে সব করতে হবে। খেয়ে নিবি চল, না হলে শরীর খারাপ করবে। ভীষণ শীত পড়েছে। বুড়িমা চলো, তোমরা সবাই খেয়ে নেবে। আলু সেদ্ধ ডাল করেছি। বুদ্ধি করে কয়লার উনুন, চাল ডাল ওপরে তুলে নিয়েছিলাম, না হলে কেউ খেতেই পেতাম না। মন খারাপ করো না। বন্যার জল কমে গেলে আবার সবাই বাড়ি ফিরবে। তখন তুমি তোমার বাবা মার কাছে চলে যাবে, তাই না? ঠিক আছে, চলো কাকিমা, খাবার দেবে চলো।